তো আমার ট্রেন হলো আজকে দার্জিলিং মেল, শিয়ালদা থেকে এনজেপি। নিয়ে নিয়েছে কেএফসি। এই যে আমার ডিনার চলে এসেছে। পেছনে এনজেপি স্টেশন, নিউ জলপাইগুড়ি। ফাইনালি এসে গেছে স্পটে। এবার হলো দেখবো ব্রেকফাস্ট কোথায় পাওয়া যায়। ডুয়ার্স যাওয়ার জন্য আমার এটা সব থেকে একটা বাজেট অপশান মনে হয়েছে। শিলিগুড়ি জাংশনে এসে একটা ভালো অপশান আমি পেয়েছি, সেটা হলো এখানে এক্সিকিউটিভ লাউঞ্জ আছে। ডুয়ার্স সিরিজের সেকেন্ড পর্বে আমি দেখাবো শিলিগুড়ি স্টেশন থেকে প্যাসেঞ্জার ট্রেনে কিভাবে আমি নিউ ম্যাল জাংশন এসে পৌঁছলাম। শিলিগুড়ি স্টেশন থেকে শিলিগুড়ি নিউ বঙ্গাইগাঁও মেমু লোকাল কীরকম, কতজন প্যাসেঞ্জার এখানে থাকে, ট্রেন কীরকম, কোন কোন স্টেশনে থামে, সব কিছু ডিটেলস নিয়ে এই ভিডিওটা। ট্রেন প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে, প্ল্যাটফর্ম নাম্বার 4, নিউ বঙ্গাইগাঁও, শিলিগুড়ি নিউ বঙ্গাইগাঁও মেমু স্পেশাল। তো এটাই নিউ ম্যাল জাংশন, মালবাজার, দেন লাটাগুড়ি ওই একদম বঙ্গাইগাঁও যাবে। আমি 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে 4 নম্বর প্ল্যাটফর্মে আসলাম। আমি কুলি নিয়ে নিয়েছি, এতখানি আসা পসিবল নয় বলে। তো দাঁড়িয়ে আছে অলরেডি ট্রেন। ট্রেন একদম ফাঁকা, উঠবো 10:50 ট্রেন ছাড়বে। একটা আলাদা এক্সাইটমেন্ট হচ্ছে এনজেপিতে এসে একটা লোকাল ট্রেনে, মানে বলতে পারি একটা প্যাসেঞ্জার ট্রেনে যাওয়া আলাদাই এক্সাইটমেন্ট। ট্রেন কিন্তু একদম ফাঁকা, খুব বেশি প্যাসেঞ্জার নেই। আর ট্রেনের সিটগুলো যথেষ্ট কমফর্টেবল, বেশ বড় বড় সিট। তো স্টেশনও বেশ ভালোই ফাঁকা আছে। একটা ভালো জার্নি এক্সপিরিয়েন্স করতে চলেছি আমার যা মনে হয়। 10:50 ছাড়বে, এখনও 2 মিনিট বাকি আছে। আর ট্রেনের সিটগুলো কেমন আমি ট্রেনে উঠে দেখাবো। ট্রেনের সিটগুলো কিন্তু যথেষ্ট কমফর্টেবল, মানে টিপিক্যাল লোকাল ট্রেনের যে সিট থাকে সেরকম একদমই না। দুপাশে সিট, 3 জন করে বসার, কিন্তু অঢেল জায়গা। রিজার্ভেশনের আগের থেকে যেরকম আমরা করে থাকি সেটার কোনো দরকার নেই। একদম লোকাল ট্রেনের টিকিট কেটে কমফর্টেবলে যাওয়া যাবে। প্রচুর সিট ফাঁকা রয়েছে। আর প্যাসেঞ্জারও একদমই অটো নেই এই লাইনে, খুব অল্পই প্যাসেঞ্জার আছে। লোকাল যারা জার্নি করবে, মাঝখানে কিছু স্টেশনে নামবে তারাই। আমি ট্রেনে উঠে যাই, 2 মিনিট বাকি আছে, দেখি ট্রেন টাইমে ছাড়ে কিনা। এই হলো সিট ট্রেনের। দেখুন সিটগুলো কতখানি চওড়া। এখানে তো 3 জন আরামসে বসে যাবে, 3 জন 6 জন। আর লেগ স্পেসও যথেষ্ট এখানে আছে। ট্রেন একদম ফাঁকা, ওইদিকে কিছু প্যাসেঞ্জার রয়েছে দেখলাম। আর এই পাশটা আমি ইচ্ছে করি একটু ফাঁকায় বসলাম, যাতে ব্লগটা ভালোভাবে করতে পারি বা ভিডিও ভালোভাবে করতে পারি। শিলিগুড়ি জাংশনের 4 নম্বর প্ল্যাটফর্ম এটা। ওদিক থেকে একদম এসেছি আমরা ওভারব্রিজ ক্রস করে। ট্রেন ছেড়ে দিয়েছে একদম টাইমে, 10:50 বাজে। শিলিগুড়ি জাংশন থেকে শুরু করে দিয়েছি জার্নি ডুয়ার্সের উদ্দেশ্যে। আমি অনেক শুনেছি, নেটে দেখেছি, ভিডিওতে দেখেছি যে এই শিলিগুড়ি থেকে ডুয়ার্সের যে জার্নিটা একটা খুব আই সুদিং জার্নি। তো ছেড়ে যাচ্ছি শিলিগুড়ি জাংশন। অল্প লঙ্কা, অল্প নুন। ট্রেন জার্নি করবো আর মাঞ্চ করবো না কিছু, এটা তো হতেই পারে না। ট্রেন জার্নিতে আমার সব থেকে ফেভারিট হলো এই ঝালমুড়ি মাখা। ইনফ্যাক্ট এক্সপেক্টই করিনি যে এই ট্রেনে ঝালমুড়ি পাবো। একদম ফাঁকা ট্রেন, প্যাসেঞ্জার নেই। দেখলাম একজন ঝালমুড়ি বিক্রি করছে, তো নিয়ে নিলাম। দেখতে খুব লোভনীয় ঝালমুড়ি হয়েছে, 20 টাকা ঝালমুড়ি। এই হলো নারকেল দিয়েছে, এখানে চামচও দিয়ে দিয়েছে খাওয়ার জন্য।
করি। দারুণ মেখেছে। মোটামুটি 2 ঘন্টার জার্নি, এরকম যদি টুকটাক করে একটু মুখ টেনে পার করে দেওয়া যায় তাহলে কিন্তু বন্ধ হয় না। ট্রেন একটা স্টেশনে স্টপেজ দিয়েছিল, সেটা হলো গুলমা। গুলমা থেকে বেশ কিছু প্যাসেঞ্জার উঠেছে, মোটামুটি ট্রেনটা পড়েছে। তারপরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। মাঝে একটু রাস্তায় একটা ময়ূর দেখলাম, তো ক্যামেরা সেই সময় রেডি ছিল না বলে তুলতে পারেনি। অসাধারণ, ইচ্ছে করছে পুরোটাই দরজায় দাঁড়িয়ে কাটিয়েছি, বাট সেটা পসিবল না, কারণ বেশ ঠান্ডা লাগছে। দেখুন এই টুপি টুপি পরে নিয়েছি অলরেডি। ভেবেছিলাম অতটা ঠান্ডা হবে না, কিন্তু কলকাতার তুলনায় এখানে কিন্তু ভালোই ঠান্ডা। শিলিগুড়ি জাংশন থেকে ট্রেন কিছুটা এগিয়ে যাওয়ার পরে দুপাশে জঙ্গলের শোভা ক্রমশ প্রকাশিত হলো। এই রাস্তাটা মানুষরা কেন এত ভালোবাসে এখানে এসেই জানতে পারলাম। ডুয়ার্সের জঙ্গল, চা বাগান, সাথে বন্যপ্রাণীদের আসা যাওয়া সব কিছুই কিন্তু ট্রেন থেকে দেখা যায়। এক এক করে স্টেশন এখানে পার হয়ে যাচ্ছে, আর স্টেশনগুলো পুরো সিনিক বিউটিতে ভর্তি। আপনারা যারা এখানে স্টেশনগুলো পার করবেন তারা দেখবেন বেশ ছোট্ট ছোট্ট স্টেশন আর খুব সুন্দর করে সাজানো। স্টেশনের পাশাপাশিও কিন্তু আমরা পার করেছিলাম তিস্তা নদী। তিস্তা নদীতে জল কিন্তু প্রায় শুকিয়ে গেছে। এই ট্রেন জার্নিটা শিলিগুড়ি থেকে লাটাগুড়ি বা শিলিগুড়ি থেকে নিউ মাইল জাংশন সবাই কিন্তু দারুণ এনজয় করবে। যারা প্রকৃতিপ্রেমিক তাদের জন্য একবার অন্তত এখানে আসা দরকার। যারা ভিস্টাডোম কোচে ট্রাভেল করেন তাদেরও কিন্তু রুট এই ডুয়ার্সের জঙ্গল। ট্রেন এখন এসে থামলো বাগড়াকোট স্টেশনে। এখানে টাইমিং ছিল 11:25, তো এখন 12টা বাজে। হাফ অ্যান আওয়ারের বেশি লেট আছে ট্রেন, তো বোঝা যাচ্ছে না একদম শেষ পর্যন্ত গিয়ে ফাইনালি কত লেট করবে বা মেকআপ করবে কিনা। আপাতত হাফ অ্যান আওয়ার লেট ট্রেন। এখানে স্টেশনগুলো কিন্তু খুব সুন্দর, ছোট্ট ছোট্ট স্টেশন, কিন্তু এরকম নিট অ্যান্ড ক্লিন রেখেছে, মেনটেন করেছে ভালোভাবে। অ্যাকচুয়ালি পুরোটাই তো নেচারের মধ্যে, স্টেশনগুলো প্রত্যেকটা স্টেশনই পুরোটাই নেচারের মধ্যে। দুপাশে চা বাগান, যদিও চা বাগানের পাতাগুলো এখন আর সবুজ নেই, তো পাতা তুলে নেওয়া হয়েছে বলে পাতা কেটে দেওয়া হয়েছে। অতখানি ভর্তি চা বাগান নেই, কিন্তু দেখা যাচ্ছে চা বাগানগুলো খুব ভালোভাবে। দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, মানে সিনিক বিউটিটা অসাধারণ। এই জন্যই ভাবি যে আমি ভিস্টাডোম কোচে মানুষ কেন আসে, এই সিনিক বিউটিটা দেখার জন্য আসে। বিশেষ করে এই বাগড়াকোট স্টেশনটা তো বেশ সুন্দর, ছোট্ট স্টেশন। আমি নামছি না বিকজ এখানে 1 মিনিটের স্টপেজ টাইমিং দেখছি, তো জানি না 1 মিনিটে বেশি দাঁড়াবে কিনা। প্রত্যেকটা স্টেশনে ইনফ্যাক্ট বেশিই দাঁড়াচ্ছে, তো আমি রিস্ক নিয়ে নামছি না। পরেরটা রয়েছে ওদলাবাড়ি। ওদলাবাড়িতে একটু বেশি স্টপেজ টাইমিং থাকবে, তো আমি সেখানে একবার নেমে স্টেশনটা দেখাবো। ট্রেন চলতে চলতে একটু পরে পরেই কিন্তু ট্রেনের দুপাশে ডুয়ার্সের চা বাগানের প্রকৃতি আপনাকে মনোমুগ্ধ করবেই। তবে চা বাগানের চা গাছের ম্যাক্সিমাম পাতা তুলে ফেলার জন্য এখনের যে সবুজটা থাকে সেটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। কিছু কিছু চা বাগানে এখনও পাতা আছে যেগুলো তোলা হয়নি, তবে বেশিরভাগ চা গাছেরই পাতা তুলে একদম নিয়ে যাওয়া হয়েছে ফ্যাক্টরিতে চা প্রসেসিংয়ের জন্য। আর এখান দিয়ে ট্রেন কিন্তু খুব স্লো গতিতেই যায়, কারণ যে কোনো সময় বন্যজন্তুরা ট্রেনের সামনে চলে আসতে পারে এবং তাতে তাদের অনেক ক্ষতি হতে পারে বা তাদের জীবনও আসন্ন হতে পারে। তাই ট্রেনের গতি এই রুটটাতে বেশ কম থাকে। ট্রেন এখন এসেছে ডামডিম স্টেশনে। 11:39 ডামডিমে ঢোকার কথা ছিল, এখন বাজে হলো 12:27 ডামডিমে ঢুকলো। অনেকটাই লেট। কখন গিয়ে মালবাজারে পৌঁছাবে এখনও অ্যাকচুয়ালি বুঝতে পারছি না। আমার আজকে আবার বিকেলে সাফারি বুক করা রয়েছে, 3:30 সাফারি। তো আমার মনে হচ্ছে আমি সাফারিটা আজকে করতে পারবো না, কারণ এটা শিডিউল যে টাইম তার থেকে হাফ অ্যান আওয়ার মিনিমাম লেটে চলছে। তো মালবাজারে নেমে সেখান থেকে আবার রিসর্ট পর্যন্ত পৌঁছাতে হবে। আমার বুক করা রয়েছে ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশনের বনানী রিসর্ট। মূর্তিতে থাকবো আমি 2 রাত মূর্তিতেই। তো সেখান থেকে আবার সাফারির জন্য, যদিও অনলাইন বুকিং আমার করা রয়েছে, কিন্তু ওখানে গিয়ে সাফারির জন্য জিপ সাফারি, যেহেতু আমার জিপ সাফারির জন্য টাকা এগুলো সব দিতে হবে, তো সেই টাইমিংটা আমার মনে হয় আমি পাবো না। তো সাফারিটা অ্যাটলিস্ট আমি মনে হচ্ছে মিস করতে চলেছি।
যেটুকু আমি বুঝলাম এই ট্রেনটাতে এসে সেটা হলো দুপাশের যে সিনিক বিউটি সেটা শীতের জন্য কিন্তু অনেকটাই পাতা ঝরে যাওয়ার জন্য বোঝা যাচ্ছে না। অ্যাকচুয়ালি এটা যদি কেউ এনজয় করতে চায় তাহলে সব থেকে ভালো সময় হলো মনসুনে আসলে একদম চারপাশটা পুরো সবুজ থাকবে, চা বাগানে ভর্তি থাকবে। এখন চা বাগানের গাছগুলো কেটে দিয়েছে, মানে চা পাতাগুলো তুলে নিয়েছে বলে ওপরটা একদম পুরো মানে মাথা কাটা চা গাছ ম্যাক্সিমাম, সবুজ চা বাগান খুব কমই আমি দেখলাম। আর যেহেতু শীতকাল তাই গাছের পাতা ঝরে যাওয়ার জন্য খুব ফাঁকা হয়ে গেছে জঙ্গল, এটাও একটা কারণ। মনসুনে আসলে এই জায়গাটারই বিউটিটাই আলাদা আমি যেটা দেখেছি, আর গরমে আসলেও হয়তো কিছুটা দেখা যাবে। তবে হ্যাঁ, ট্রেন জার্নিটা বেশ ভালো এনজয় করছি, মাইনাস দি লেট কিন্তু ট্রেনটা করছে। ছোট্ট স্টেশন মাঝখানে, কিন্তু এক একটা স্টেশনে 1 মিনিটের স্টপেজ টাইমের জায়গায় দাঁড়িয়ে পড়ছে প্রায় 5 থেকে 7 মিনিট। দেখতে দেখতে ট্রেন পৌঁছে গেল নিউ মাইল জাংশন। অনেকটা দেরি করেই পৌঁছেছে, প্রায় 1 ঘন্টা লেট ছিল এখানে ট্রেন। আমাদের প্রথমের ডেস্টিনেশন ছিল মালবাজার স্টেশন, তারপর পরে ঠিক করলাম এতটাই যখন লেট হয়ে গেছে নিউ মাইল জাংশনে নেমে পড়া যাক। এখান থেকেও কিন্তু মূর্তি যাওয়ার জন্য বাইরে অটো, টোটো, রিজার্ভ কার সব কিছুই পাওয়া যায়। নিউ মাইল জাংশন থেকে মালবাজার স্টেশনের দূরত্ব একদমই বেশি নয়, ম্যাক্সিমাম 1 থেকে 2 কিলোমিটার, কিন্তু ট্রেন এতক্ষণ দাঁড়িয়ে থাকার জন্য লেটটা আরও বেশি হয়ে যেত। তাই ডিসাইড করলাম নিউ মাইল জাংশনে নেমেই মূর্তির দিকে এগিয়ে যাওয়া যাক। ট্রেন এখন এসেছে নিউ মাইল জাংশনে। যারা কাঞ্চনকন্যা এক্সপ্রেসে আসে তাদেরকে কিন্তু এখানটাতেই নামতে হয় ডুয়ার্স যাওয়ার জন্য, নিউ মাইল জাংশন। তো এখান থেকে ডুয়ার্স কাছে হয় যদি কাঞ্চনকন্যা এক্সপ্রেসে আসে। আর এই ট্রেন কিন্তু লাটাগুড়িও যাবে, কেউ যদি এই ট্রেনে আসে তাহলে লাটাগুড়ি যাওয়ার জন্য সোজা লাটাগুড়ি স্টেশন পর্যন্ত যেতে হবে। আমি যেহেতু মূর্তি যাব তাই আমি এই স্টেশনটাই বেছে নিয়েছি, এটা কাছে হবে মূর্তি থেকে। নেমে গেছি নিউ মাইল জাংশনে। এখন এখান থেকে বাইরে বেরিয়ে দেখব গাড়ি, অটো, টোটো কি পাওয়া যায় মূর্তি পর্যন্ত যাওয়ার জন্য। তো এই স্টেশনটা কিন্তু বেশ বড় স্টেশন, এতগুলো রুটের মধ্যে। এইখান থেকে ট্রেনটা আবার উল্টো দিকে যাবে মালবাজার, তারপর লাটাগুড়ির দিকে চলে যাবে সোজা। মালবাজারেও নামা যায়, আমি প্রথম ভেবেছিলাম মালবাজারেই নামবো, কিন্তু এটাতে নামা একটু বেটার, কিন্তু এটাতে নামলাম কারণ ট্রেন অলরেডি লেট আছে। এখানে স্টপেজ টাইমিং 10 মিনিট, কিন্তু মোটামুটি 8 ঘন্টার আগে ছাড়বে না, প্রত্যেকটা স্টেশনেই তাই করছে। তো তার মধ্যে আমি পৌঁছে যাব, তো ইচ্ছে আছে সাফারিটা করার, সেটা মিস করতে চাইছি না, এই জন্যই এখান থেকে নেমে যেতে চাইছি। এখন বাইরে বেরিয়ে দেখি কি ব্যবস্থা আছে যাওয়ার। এই হলো এক্সিট। দাঁড়িয়ে আছে শিলিগুড়ি বঙ্গাইগাঁও ডেমু স্পেশাল। এক্সিটে চলে এসেছি, বাইরে কিন্তু অনেক গাড়ি, টোটো দেখা যাচ্ছে। তো কত টাকা কি ভাড়া একটু কাছে গিয়ে দেখা যাক কারা যেতে চায়। বেশ সুন্দর ছিমছাম স্টেশন। মূর্তি হ্যাঁ, ওই বনানী। হ্যাঁ, কত নেবেন? কততে যাবেন বলুন? 400 টাকা ভাড়া আছে। কোথায় ভাড়া আছে দেখান, লেখা আছে। গাড়ি লাগবে? টোটোটা গাড়ি নেবো না দাদা, রিসোর্টে গিয়ে জিজ্ঞাসা করে নেবেন। রিসোর্টে জিজ্ঞেস করবো না, ভাড়া ঠিক করো, এখান থেকে উঠবে একদম। কতক্ষণ লাগবে? এই আধা ঘন্টা থেকে উপরে। আমি এখান থেকে টোটো ঠিক করেছি, এখন বনানী পর্যন্ত যাবে, 300 টাকা ভাড়া নেবে। একটু বার্গেনিং দরদাম করে নেবেন আপনারা, তো যা বলবে একটু দরদাম করে নেবেন, দরদাম না করলে অসুবিধা আছে। তো 300 টাকায় মোটামুটি আমাদের ঠিক হয়েছে ভাড়া, উঠে পড়ি। ভালো ঠান্ডা এখানে, বেশ ভালো ঠান্ডা এখানে। এতটা ঠান্ডা তো এক্সপেক্টই করিনি, কলকাতা থেকে একদম অপোজিট ওয়েদার। নিউ মাইল জাংশন থেকে নেমে বেশ ঠান্ডা লাগছে। তো নিউ মাইল জাংশনের বাইরে কিন্তু গাড়ি, টোটো দুটোই অ্যাভেলেবেল আছে। আমি এখান থেকে 300 টাকা ভাড়া করেছি, সোজা বনানী যাব মূর্তি। আর এখান থেকে কিন্তু লাটাগুড়ির দিকেও যাওয়া যায়। এই জায়গা থেকে টোটো পাওয়া যায়, তো ভাড়া অবভিয়াসলি আলাদা হবে, আর গাড়ি নিলে তো আলাদা আরেকটু বেশিই ভাড়া হবে। তো
সস্তায় যদি কেউ ডুয়ার্স ঘুরতে চান বা ঘুরতে চান তার জন্য এটা হলো অপশান। সেটা শিলিগুড়ি জাংশন থেকে এই শিলিগুড়ি বঙ্গাইগাঁও টেম্পু স্পেশালে নেমে নিউ ম্যাল জাংশন অথবা মালবাজারে নেমে সেখান থেকে টোটো করে আপনি যেতে পারেন। আর যদি কেউ এই এত জঙ্গি ঝামেলা সামলাতে চান না, সোজা যেতে চান, তাহলে নিউ ম্যাল জাংশনে নেমে কাঞ্চনকন্যা এক্সপ্রেস বা অন্য কোনো ট্রেন যেগুলো নিউ ম্যাল জাংশনে ডিরেক্ট আছে সেটাতে নেমে ডিরেক্ট গাড়ি করেও যেতে পারেন, অথবা শিলিগুড়ি থেকে রিজার্ভ কার করেও যেতে পারেন। আমরা নেওড়া সেতু, নিচে পুরো জল শুকিয়ে গেছে। মানে একটা সেতু দেখলাম প্রথমে, মানে প্রথম নীল সাদার বদলে কালো সাদা, একটু অন্যরকম কালার, ভালোই লাগলো। এতক্ষণ যে সেতু দেখছিলাম সব নীল সাদা চলছিল, মাঝখানে হঠাৎ কালো সাদা। আমরা মালবাজার থেকে এখন যাচ্ছি হলো চালসার দিকে, চালসা ক্রস করে আমরা যাবো। চালসা মোড় ক্রস করছি। চালসা মোড়টা ভীষণ একটা হ্যাপেনিং প্লেস। এখন সকালবেলা দেখে মনে হচ্ছে চারপাশে প্রচুর দোকান, বেশ ভালো জমজমাট জায়গা। এখান থেকে কিন্তু শিলিগুড়ি যাওয়ার জন্য বাস পাওয়া যায়। তো আমি যেদিন শিলিগুড়ি যাব, মানে ফ্লাইটে শিলিগুড়ি ফিরবো, যদিও আমার এখান থেকে নিউ ম্যাল জাংশন থেকে ট্রেনের বুকিং আছে দুপুরবেলা 12টার সময়, কিন্তু আমি চেষ্টা করবো আরও আগে বেরোনো, যাতে দার্জিলিং তাড়াতাড়ি পৌঁছাতে পারি। আমার এখান থেকে শিলিগুড়ি বাস ধরার ইচ্ছা, শিলিগুড়ি পর্যন্ত পৌঁছে ওখান থেকে দার্জিলিংয়ের জন্য আমার শেয়ার্ড ক্যাব আমি পেয়ে যাবো। আর এই পুরো জার্নিটা আমার টার্গেট আমি শেয়ার্ড বেসিসে এবং বাজেটে করবো, অ্যাটলিস্ট ট্রান্সপোর্টেশনটা তো করবো। নিউ ম্যাল জাংশন থেকে চালসা মোড় ক্রস করার পর যখন মূর্তির দিকে রাস্তা যাচ্ছে, তখন রাস্তার দুপাশে এরকম চা বাগানের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই। আর মাঝখান দিয়ে এরকম মাখনের মতো রাস্তা, দুপাশে জঙ্গল, চা বাগান, মাঝখান দিয়ে এত সুন্দর রাস্তা দিয়ে যখন নিঃশব্দে গাড়ি এগিয়ে যায়, তখনকার পরিবেশ পরিস্থিতিটা একদম অনুভব করার মতো। আমি মনে করি সবারই একবার ডুয়ার্সে ঘুরে আসা উচিত, সেটা মূর্তির দিকে হোক বা লাটাগুড়ির দিকে হোক। রাস্তাটা কিন্তু দুর্দান্ত সুন্দর, আর এই রাস্তায় যে কোনো সময়ে কিন্তু বন্যপ্রাণীরা চলে আসে। এভাবে চলতে চলতেই পৌঁছে গেলাম আমাদের আগে থেকে বুক করে রাখা ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের বনানী রিসর্টে। বনানী রিসর্টটি মূর্তির কাছে সব থেকে প্রথম রিসর্ট, তারপরে বাকি রিসর্টগুলো সব মূর্তির ধারে ধারে অবস্থিত। যদিও বনানী রিসর্টও কিন্তু মূর্তি নদীর একেবারেই পাশে, রুম থেকে এই মূর্তি নদী খুব ভালোভাবে দেখা যায়। আর রিসর্টের বাইরে যে এক্সট্রা প্রেমাইসেস আছে সেখান থেকে তো দেখাই যায়। এটা এন্ট্রান্স রিসর্টের, আর ওইদিকে গেলে নদী। এই হলো মেন বিল্ডিং, ওখানে আরেকটা বিল্ডিং আছে মেন বিল্ডিং। মেন বিল্ডিংয়ের ভেতরে মানে গ্রাউন্ড ফ্লোরে আর ওপরে দুরকম রুম আছে। এক হলো সিঙ্গেল রুম উইথ ব্যালকনি আছে, আর নিচে যেটা আছে সেটা হলো সিঙ্গেল রুম, কমন প্যাসেজ, কমন ডাইনিং, কমন ব্যালকনি। এটা হলো একটা সাইড, একটা জোন। আর ওই দিকটা আর একটা জোন আছে, ওগুলো হলো সিঙ্গেল কটেজ। বুকিং পুরো অনলাইন থেকেই এখানে হয়ে যাবে। সিঙ্গেল কটেজ ওদিকে অনেক রয়েছে। এই হলো রিসেপশন। এই হলো রুমের সাইজ। বেড, দুটো বেড এখানে, দুটো সিঙ্গেল বেড এখানে জয়েন করে দিয়েছে।
ওয়ান সিঙ্গেল বেড না, দুটো সিঙ্গেল বেড এখানে জয়েন করে দিয়েছে। টিভি আছে, এসি আছে, ফ্যানও আছে, এখানে দুটো জানলা আছে, এখানে একটা ড্রেসিং টেবিল দিয়েছে এরা, আর জলের বটল একটা দিয়েছে বিসলারি, আর দুটো গ্লাস এখানে দেওয়া রয়েছে এবং গ্লাসগুলোকে এভাবে ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশনের কাগজ দিয়ে র্যাপও করা আছে। আর এখানে রয়েছে এই যে এই ব্যাগটা এখানে দিয়েছে বনানী ইকো ট্যুরিজম থেকে, জুট ব্যাগ। এটা জুট ব্যাগের মধ্যে টয়লেট্রিজ আছে, ময়েশ্চারাইজার দিয়েছে একটা, চিরুনি দিয়েছে একটা, আর আছে সোপ, ব্রাশ এবং শাওয়ার ক্যাপ এই আছে। এইটা বেশ ভালো লাগলো, এই জুটের ব্যাগটার মধ্যে এত কিছু টয়লেট্রিজ দিয়েছে, বেশ সুন্দর। আর পুরো রুমগুলো হলো উডেন ফিনিশ, চারপাশের ওয়ালগুলো পুরো উডেন ফিনিশ, আর উপরের ফলস সিলিং করা আছে। আর জানলার মধ্যে না মসকিউটো নেট আছে, তো জানলাটা ওপেন না, এবার মসকিউটো নেট প্রত্যেকটা জানলার মধ্যেই দেওয়া রয়েছে, এটাও একটা ভালো জিনিস। মোটামুটি বড় ঘর, খুব বেশি বড় না, মোটামুটি বড় ঘর। আর এখানে লেখা রয়েছে চেক ইন টাইম হলো 12টা, চেক আউট টাইম হলো 10টা। ওয়াইফাই পাসওয়ার্ড অ্যাভেলেবেল এখানে, আর কিচেনের নাম্বারও রয়েছে। খাবার দাবার এখানে ইনহাউস এদের রেস্টুরেন্ট আছে, খাবার দাবার অ্যাভেলেবেল, কিন্তু অর্ডার করে দিতে হবে আগে থেকে খাবার এখানে, সেটাই ওরা বললেন যে লাঞ্চের অর্ডার আগে দিতে হবে, ডিনারের অর্ডার আগে দিতে হবে। আমি রিসেপশনে কথা বলেছিলাম, একবার ওয়াশরুমটা দেখাই চলো। এই হলো ওয়াশরুম, ওয়েস্টার্ন টয়লেট রয়েছে, গিজার ওখানে আছে, দুটো বড় বড় বাকেট এখানে দিয়েছে, বেসিন, একটা মিরর রয়েছে, তো ছিমছাম পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম। কমন ডাইনিং এখানে, এদিকেও রুম আছে, এটা হলো পুরো কমন ডাইনিং প্লাস কমন সিটিং এরিয়া, ডাইনিং টেবিল এখানে রয়েছে। মূর্তি নদীটা হলো এই দিকে, আমি পরে নদীটা এসে দেখাবো, আপাতত আমি সাফারির দিকে যাই। একটা চিলড্রেন্স পার্কও এদিকে রয়েছে, মূর্তি নদীর জল একদম শুকিয়ে গেছে, একদিকে ভালো, খুব সুন্দর, ওপরের রুমগুলো থেকে না দেখা যায় এদিকটা পুরো। ফাইনালি এসে পৌঁছেছি 1:30টার সময় বনানী ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্টের রিসর্ট। খুব সুন্দর ছিমছাম সাজানো রিসর্ট, বেশ বড় রিসর্ট। ইনফ্যাক্ট এখন আমি যাচ্ছি সাফারি করতে, তো আজকের ভিডিওটা বেশি বড় করব না, দেখানোর ছিল হলো কলকাতা থেকে ডুয়ার্স এই বনানী পর্যন্ত আসতে আমি কি কি মোড অফ ট্রান্সপোর্ট ইউজ করলাম, কত আমার খরচা পড়লো, কি আমি করলাম, কি আছে সব কিছু এই ভিডিওটার মধ্যে দেখাচ্ছি। সাফারি যদি এটার মধ্যে দেখাতে চাই ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে, সাফারিটা আমি পরের পর্বে নিয়ে আসবো। মূর্তি নদীর একদম পাশে রিসর্ট, ওইখানে মূর্তি, আমি ফিরে এসে একটু এক্সপ্লোর করব। কালকের পর্বে আরও অনেক কিছু আছে, 7 পয়েন্ট ট্যুর যেটা রয়েছে এখান থেকে 7 পয়েন্ট ভিজিট, সেটা করব, গাড়ি ভাড়া অনেক কিছু আছে। লাঞ্চ আজকে হয়নি, এখন প্রায় 2:10 বাজে, 3:30 থেকে সাফারি বুকিং আছে যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ারের। এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার আপনাদের সাথে দেখা হবে পরের পর্বে, সাফারি পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভিডিও ভালো লাগলে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করুন।